আচ্ছা, হার্টের অসুখ হলে কি আমি ডিমের কুসুম খাবো না? ডিমের কুসুম খাবো না তা নয়, যেটা হচ্ছে এগ ইয়কে কোলেস্টেরল থাকে যেটা হার্টের ক্ষতি করে, বাট তার মধ্যে অনেক পুষ্টিকারক জিনিসও থাকে। যেটা আপনি প্রেসক্রাইব করবেন বা আপনি যে টেস্টগুলো দেবেন সেগুলো আগে থেকেই করে নিয়ে আসছে, তো সেক্ষেত্রে কি আপনারা ওটা দেখে আপনারা ফিসটা একটু কমিয়ে দেন? অল্প জ্ঞান নিয়েই তারা মনে করে আমরা বিরাট পণ্ডিত। তো এই জায়গাগুলো আমাদের ডাক্তারদের তাদেরকে বোঝাতে হয়। পণ্ডিতপনাটা কিছু কিছু ক্ষেত্রে ভালো, কিন্তু শারীরিক ক্ষেত্রে শরীরের ওপর আবার বেশি এক্সপেরিমেন্টেশন জিনিসটা ভালো না। তো ডায়াবেটিস থাকলে কি কি ধরনের হার্ট ডিজিজের ঝুঁকি থাকে? ডায়াবেটিসে সাইলেন্ট কিলার এই জন্যই বলে, কারণ ডায়াবেটিসে যেটা ক্লাসিক্যাল চেস্ট পেন বা ক্লাসিক্যাল যেসব সিমটমস ডায়াবেটিস রুগীরা বুঝতে পারে না। রোজ নাকি রেড ওয়াইন খেলে নিয়ম করে নাকি হার্ট ভালো থাকে? হার্টের অসুখে আমরা ইউজুয়ালি যেটা বলি 1 ড্রিঙ্ক পার ডে ফিমেলদের জন্য আর আপ টু 2 ড্রিঙ্কস পার ডে ছেলেদের জন্য করলে সেই অ্যান্টিঅক্সিডেন্টসগুলো তার কিছুটা প্রোটেকশন দেয়। এলডিএল একটু বেশি হওয়ার সাথে সাথেই কি আপনারা কোলেস্টেরলের ওষুধ শুরু করে দেন? পুরোটাই ডিপেন্ড করে কতটা তার রিস্ক স্ট্র্যাটিফিকেশনের ওপর। এখন এআই টুলস এসে এই রিস্ক স্ট্র্যাটিফিকেশনগুলো অনেক সোজা হয়ে গেছে, মানে ইভেন মোবাইলেও এগুলোকে দেখে নেওয়া যায়। আরেকটা কথাও বলা হয় যে খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ছে না। এইটা আলটিমেটলি এই যে স্লিপলেসনেস বা ঘুম বেশি না হওয়া, এটা অনেক সময় আমাদের ব্লাড প্রেশার ধীরে ধীরে বাড়ায়, বিশেষ করে নাইট টাইমেও ব্লাড প্রেশার বাড়তে পারে। যত ব্লাড প্রেশার বাড়বে তত রক্ত ধমনীগুলোর ওপরে চাপ বাড়বে, তত আলটিমেটলি বিভিন্ন হার্টের অসুখ হয়ে যাওয়ার ভয় থাকবে। যে হার্ট অ্যাটাক মানে বুকে ব্যথা এবং বাঁ দিকে হাত দিয়ে একজন বসে যাচ্ছে। শুধু কি এটাই হার্ট অ্যাটাকের সিমটম নাকি অন্য কোনো সিমটম? যে বুকে জোর ব্যথা হলো মানেই বোধহয় হার্ট অ্যাটাক, অন্য যেসব সিমটমস হয় সেগুলো গ্যাসের সমস্যা, কিন্তু সেটা নয়। ডাক্তার, আমার না খুব বুক ধড়ফড় করছে। এই বুক ধড়ফড়টা তো আমরা ইকো হলটার এইগুলো করে দেখে নিতে পারি যে হার্টের দিক থেকে তার বুক ধড়ফড়ের কোনো কারণ আছে কি না। হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ কতটা ক্ষতি করে হার্টকে? উচ্চ রক্তচাপ ডায়াবেটিস দুটোই হার্টের কিলার আর কি। একদম করোনারি আর্টারি ডিজিজ। ময়লা বলতে পারেন, সাধারণ মানুষরা বুঝবে, ময়লা জমে জমে যে পথটা আছে সরু হয়ে যায়। অনেক রোগই আমরা জানি যে জেনেটিক। এই হার্ট ডিজিজ বা হৃদরোগ কতটা জেনেটিক? 40% জেনেটিক পার্ট, 40 to 50%, আর বাকিটা এনভায়রনমেন্টাল। অ্যান্ড কিরকম লাইফস্টাইল লিড করা উচিত যাতে আমার হার্ট ভালো থাকে? সব কিছুরই যত ডাক্তারবাবুরা রয়েছে তার মধ্যে কি কার্ডিওলজিস্টরা সবচেয়ে বড় লোক ডাক্তারবাবুরা? Injection. হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু ইনজেকশন পডকাস্ট। আর ইনজেকশন পডকাস্টের এই নতুন পর্বে আজকে আমরা আলোচনা করব কি নিয়ে ডাক্তারবাবু? এই যে বুকের বাঁ দিকে একটা জিনিস আছে, হাত মানে- দিলেই দুপুক দুপুক করে। হৃৎপিণ্ড? ইয়েস ইয়েস। আচ্ছা, তা হৃৎপিণ্ড কি নিয়ে আলোচনা করব? হৃৎপিণ্ড ভালো আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাজে হচ্ছে বা বাজে হয়ে গেছে যে ডাক্তারবাবুরা সারান, তাই নিয়ে আলোচনা করব। একদম। আর হৃৎপিণ্ডর অসুখ এমন যে ধরুন আপনার হৃৎপিণ্ডতে কিছু এদিক ওদিক আছে বুঝতে পারছেন, সেটা নিয়ে চিন্তা করলেও আবার আমার হৃৎপিণ্ডের চাপ বেড়ে যায়। তো সেটা নিয়ে যাতে আপনারা চিন্তা না করেন, যাতে এটা নিয়ে আপনাদেরকে একটু সহজে আমরা জানাতে পারি। একদম। এবং একদম দুশ্চিন্তা করবেন না। যদি হৃৎপিণ্ডে কিছু সমস্যা থেকেও থাকে, দুশ্চিন্তা থেকে কিন্তু সেই সমস্যা বাড়ে, যাতে সেইটা না বাড়ে একদম। তাই আপনাদেরকে অ্যাওয়্যার করতে আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর সুদীপ ঘোষ। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। নমস্কার ডাক্তার। প্রথমেই যেটা নিয়ে আমি শুরু করলাম, যে দেখবেন হৃৎপিণ্ড নিয়ে তো আমরা সবাই চিন্তায় থাকি, একদম। এবং যদি হৃৎপিণ্ডের কোনো অসুখ থেকে থাকে, একটু এদিক ওদিক থেকে থাকে, চিন্তা করলে তো আবার এটার উপর চাপ বেড়ে যায়। অ্যাবসলিউটলি। এইটাকে সামলাবো কি করে? চিন্তা ভাবনা বা মেন্টাল স্ট্রেস, বিশেষ করে ঘুম ঠিকভাবে না হওয়া, সারাদিনে কাজের অতিরিক্ত লোড, এগুলো প্রেশার বাড়ায়, এগুলো সুগার বাড়ায়, রিস্ক ফ্যাক্টরস বাড়ায় এবং আলটিমেটলি গিয়ে হার্টের অসুখ করতে সাহায্য করে। তো মেন্টাল স্ট্রেস, ফিজিক্যাল স্ট্রেস, এগুলো যতটা কমিয়ে রাখা যায় ততটাই ভালো। ঘুম এবং হৃৎপিণ্ডের সম্পর্ক, এটা নিয়ে একটুখানি আলোচনা করব। কারণ অনেক সময় দেখতে পাই যে আমরা যে ঠিক ঘুম হচ্ছে না বলে অনেক সময় হার্টের সমস্যা হয়। একদমই তাই। এবং আরেকটা কথাও বলা হয় যে খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তে না, যেটা আমাদের দুপুরের ভাত ঘুম, তাতেও নাকি হার্টের ওপর চাপ পড়ে। না, খাবার পরপরই মানে শুয়ে গেলে যেটা হয়, রিফ্লাক্সের ভয় থাকে, হ্যাঁ। সেজন্য অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে শুলে বেটার।
কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে সঠিকভাবে ঘুম হওয়া। আজকাল আমাদের যেটা অভ্যেস রাতের বেলা মোবাইল নিয়ে শুতে যাওয়া, এবং এই মোবাইলের দিকে চেয়ে থাকলে আমাদের যে বায়োলজিক্যাল ক্লক থাকে সেটা ডিস্টারবেন্সের ফলে ঘুম আসতে চায় না। এইটা আলটিমেটলি এই যে স্লিপলেসনেস বা ঘুম বেশি না হওয়া, এটা অনেক সময় আমাদের ব্লাড প্রেশার ধীরে ধীরে বাড়ায়। বিশেষ করে নাইট টাইমেও ব্লাড প্রেশার বাড়তে পারে। যত ব্লাড প্রেশার বাড়বে তত রক্ত ধমনীগুলোর ওপরে চাপ বাড়বে, তত আলটিমেটলি বিভিন্ন হার্টের অসুখ হয়ে যাওয়ার ভয় থাকবে। সেই জন্য ঘুম হওয়া এবং ফিজিক্যাল মেন্টাল স্ট্রেস কমানোটা একান্তভাবে জরুরি। সময় ঘুমন, খুব লেট নাইট জায়গাটা ঠিক না, এবং রাত্রিরে মোবাইল ফোন দেখে ঘুমানোটা যতটা কম করা যায় ততটাই ভালো। এবার ঘুম 2-3 রকমের হয়। অনেকে 8 ঘন্টা টানা একটা ভালো ঘুমোতে পারে, আবার অনেকের ক্ষেত্রে দেখেছি তাদের প্রফেশনই এমন হয়, তো রাতে 6 ঘন্টা ঘুমোলো, দুপুরে আবার 2 ঘন্টা ঘুমোলো, বিকেলের দিকে 1 ঘন্টা ঘুমোলো, এইভাবে ভেঙে ভেঙে সে 8 ঘন্টা অন্তত 8 ঘন্টা রেস্ট দিনে, 24 ঘন্টার মধ্যে অ্যাডিকুয়েট রেস্ট নেওয়াটা জরুরি। সেটা কি টানা তাতে নাকি ভেঙে ভেঙে করলে হবে? না, টানা যদি নাও হয় পসিবল কারুর ক্ষেত্রে, অন্তত বিভিন্ন টাইমে যদি তারা কিছুটা রেস্ট নিয়ে নিতে পারে সেটা তাদের প্রফেশন অনুযায়ী, তাহলে সেটা বেটার। কারণ যদি অ্যাডিকুয়েট রেস্ট না হয় তাহলে আমাদের ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এই সমস্ত যে মেটাবলিজম আছে, কোলেস্টেরল মেটাবলিজম, এইগুলোর উপরেও খারাপ মানে সাইড এফেক্ট হতে পারে, এবং এগুলো থেকেই আলটিমেটলি হার্ট ডিজিজ ডেভেলপ করে। কার্ডিওলজিস্ট হিসেবে এই লাস্ট 10 বছর এই যে চেঞ্জটা এলো আপনি দেখতে পেলেন এই কার্ডিওলজি বা কার্ডিওলজি যে ট্রিটমেন্টে, এটা আপনি কিভাবে দেখছেন? প্রায় কার্ডিওলজি প্র্যাকটিস 10 বছরই হতে চললো। তাতে যেটা দেখেছি যে পেশেন্টদের সচেতনতা বেড়েছে, হার্ট ডিজিজ সম্পর্কে তাদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আমি গ্রামীণ এলাকায়, শহরতলি এলাকায়, বিভিন্ন জায়গায়, শহরে যেখানেই প্র্যাকটিস করি, অনেক ইয়াং পেশেন্ট তারা নিজেরাই একটা ইসিজি করে নিয়ে আসছে, ব্লাড টেস্ট করে নিয়ে আসছে। এই সচেতনতাগুলো 10 বছর আগেও কিছুটা অভাব ছিল। এখন তারা জানে যে আমার ওয়ার্ক কালচার যেরকম, আমার হেলথ খারাপ হতে পারে, তো আগেভাগেই তারা সেই সমস্ত কোলেস্টেরলের পরীক্ষা, সুগারের পরীক্ষা এসব করে নিয়ে আসছে। যত বেশি প্রিভেন্টিভ কার্ডিওলজিটা আমাদের ডেভেলপ করবে তত চিকিৎসার খরচ ভবিষ্যতে কমবে। সেটা 10 বছরে অনেকটা বৃদ্ধি পেয়েছে মানুষের সচেতনতা। আরেকটা জিনিস হচ্ছে যে আগে 10 বছর আগে বাইপাস সার্জারি বা বুক কেটে অপারেশন গ্র্যাজুয়ালি কিছুটা কমেছে, ওয়ারাস মাইক্রো সার্জারি বা যেগুলো আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি বলি সেইটা কিছুটা বেড়েছে। তার কারণ এখন অনেক ভালো ভালো টুলস এসে গেছে, ইমেজিং অনেক ভালো ডেভেলপ করেছে, তার ফলে মাইক্রো সার্জারি স্কোপ বেড়েছে, এবং বুক কেটে যে সার্জারি হতো সেইগুলো কিছুটা থেকে মানুষ মাইক্রো সার্জারিতে দিকে শিফট হচ্ছে। তো এই যে এত পেশেন্ট যে এত রিসার্চ করে নিয়ে আসছে সব কিছু, মানে যেটা আপনি প্রেসক্রাইব করবেন বা আপনি যে টেস্টগুলো দেবেন সেগুলো আগে থেকেই করে নিয়ে আসছে, তো সেক্ষেত্রে কি আপনারা ওটা দেখে আপনারা ফিসটা একটু কমিয়ে দেন যে না বাবা এ তো করেই নিয়ে এসছে এত, বাহ আমার তো কাজ করেই দিলে তুমি? ফিজ কমানোর কেন নয়, ওই যে বলে না যে পুরোহিত যদি বিনা পয়সায় পুজো করে পুণ্যফল লাভ হয় না, এটাও সেই ডাক্তারদের ক্ষেত্রেও তাই। তো ফি কম করার কোনো স্কোপ নেই, কিন্তু তাদের খরচা, ভবিষ্যতের খরচা কিছুটা কমাবার আমরা চিন্তা ভাবনা করে রাখি। কারণ তাদের যদি আমরা আগেই স্ক্রিন আউট করতে পারি যে তাদের রিস্ক কতটা, তাহলে ভবিষ্যতে হার্ট অ্যাটাকটা এড়ানো যেতে পারে। বা এরকম বললে এত ভালো রিসার্চ করে এসেছি, দেখুন ডাক্তারবাবু আপনি আমাকে নিয়ে নিন অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট, আপনি আপনার সাথে আমি কাজ করতে। হ্যাঁ, সেটা আবার এখন একটু অল্পবিদ্যা ভয়ঙ্করী ব্যাপার হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এখন এই ইন্টারনেট, এআই টুল সব হয়ে লোকে আগেই অনেক কিছু ইনফরমেশন জেনে আসছে, সেটা একদিকে ভালো। আবার অন্যদিকে হচ্ছে কি যে টেকনিক্যাল ইস্যুসগুলো অত ডিটেলসে তাদের মাথায় থাকে না, কিন্তু কিছু কিছু জ্ঞান নিয়ে তারা, মানে অল্প জ্ঞান নিয়েই তারা মনে করে আমরা বিরাট পণ্ডিত। তো এই জায়গাগুলো আমাদের ডাক্তারদের তাদেরকে বোঝাতে হয় যে পণ্ডিতপনাটা কিছু কিছু ক্ষেত্রে ভালো, কিন্তু শারীরিক ক্ষেত্রে শরীরের ওপর আবার বেশি এক্সপেরিমেন্টেশন জিনিসটা ভালো না। তো যেটা ডাক্তার তাকে সাজেস্ট করবে সেই পথে এগোনোই ভালো। এক্সেসিভ টেস্টও ভালো না, আবার অ্যাট দ্য সেম টাইম আমার কোনো কিছুই আমি করছি না, আমার শরীর নিয়ে আমি কোনো ভাবছিও না, এটাও আবার অ্যালুফনেসটাও ভালো না। তো আমরা একটা ব্যালেন্স রাখার চেষ্টা করি, পেশেন্টরা যাতে যতটা গাইডেন্স পায় ততটা তাদের বোঝাবার চেষ্টা করি। তবে এখন এই ইন্টারনেটের থ্রু দিয়ে মানুষ
কোনো সিমটমস হলেই তো আগে দেখে নেয় বুকে ব্যথা কয় প্রকার, তার কি কি হয়, কি চিকিৎসা, এমনকি আপ টু বাইপাস সার্জারি, অ্যাঞ্জিওপ্লাস্টি অবধি পৌঁছে যায় ইন্টারনেটের সাহায্যে। ঠিক ঠিক তো সেটা আমরা বলি যে অতদূর চলে যাবেন না, আস্তে আস্তে আমরা এগোবো। আপনি যেটা বললেন যে সিমটম গুলো আমরা এখন সিনেমার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমরা দেখতে থাকি, একটা খুব কমন জিনিস হার্ট অ্যাটাকের আমরা দেখি যে কোনো সিনেমায় দেখায় যে হার্ট অ্যাটাক মানে বুকে ব্যথা এবং বাঁ দিকে হাত দিয়ে একজন বসে যাচ্ছে। শুধু কি এটাই হার্ট অ্যাটাকের সিমটম নাকি অন্য কোনো সিমটম? না, সেটাই হচ্ছে ব্যাপার যে অনেক কিছু মিথ আমাদের এই সিনেমা থিয়েটারের মাধ্যমে মানুষের একটা তৈরি হয়ে যায় যে বুকে জোর ব্যথা হলো মানেই বোধহয় হার্ট অ্যাটাক, অন্য যেসব সিমটমস হয় সেগুলো গ্যাসের সমস্যা, কিন্তু সেটা নয়। অনেক সময় বুকে ব্যথা একদম মানে আইডিয়াল ব্যথা নাও হতে পারে, হতেই পারে তার হাতের দিকে হয়তো একটা শিরশিরানি ভাব নামছে, বা জয়ের দিকে নামছে, বা পেটের ওপর দিকে একটা শিরশিরানি ব্যথা নামছে, অথবা যেটা হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে, অল্পে হাঁপিয়ে যাচ্ছে, বা পেশেন্টের খুব ইজি ফ্যাটিগেবিলিটি মানে ফ্যাটিগ হয়ে যাচ্ছে, অল্প কাজ করেই আর ইচ্ছে করছে না করতে, এগুলোও কিন্তু হার্ট ডিজিজের লক্ষণ। সবসময় যে তার একদম প্রচুর ব্যথা নিয়েই হবে এরকম নয়। আমরা অনেক পেশেন্ট পেয়েছি যাদের হার্ট অ্যাটাক হয়েছে তারা জানেই না কবে হয়েছে, ইসিজিতে পরে ডায়াগনোজড হয়েছে। তো সেই ধরনেরও কিন্তু অনেক সময় ব্যাপার থাকে, তার কারণ পুরো জিনিসটাই হচ্ছে একটা হার্টের যে মাইক্রোভাস্কুলেচার মানে ছোট ছোট শিরা উপশিরা সেইগুলোর যে গঠন তার উপর ডিপেন্ড করে তার কি সিমটমস হবে। তো সেই জায়গায় যদি সবসময় যে তার আইডিয়াল সিমটমস হবে তা নয়, অনেক সময় অ্যাটিপিক্যাল সিমটমসগুলো নিয়েও তারা প্রেজেন্ট করতে পারে। যেমন ওই যে বললাম ইজি ফ্যাটিগেবিলিটি, বা অল্পে হাঁপিয়ে যাওয়া, হ্যাঁ, বা হয়তো একটা পেন হচ্ছে কিন্তু বুকের মাঝখানেই নয়, হাতের দিকে ব্যথা যেতে পারে, ইভেন ডান দিকের ব্যথাও কিন্তু হার্ট অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করতে পারে, সবসময় যে বাঁ দিকেই হবে এরকম ব্যাপার নয়। এবার আসি করোনারি আর্টারি ডিজিজ। জানি আমার মতো আপনাদের অবস্থা হচ্ছে, কি কঠিন নাম রে বাবা, করোনারি আর্টারি ডিজিজ। তো এটাকেই জানবো ডাক্তারবাবুর থেকে। ডাক্তারবাবু, করোনারি আর্টারি ডিজিজ কি? দেখুন, একটা জিনিস হচ্ছে হার্ট আমাদের সারা শরীরে রক্ত দেয়, কিন্তু হার্টকেও কিন্তু নিজের রক্ত নিজেকেই সাপ্লাই করতে হয়। এই করোনারি আর্টারিটা হলো সেই শিরা যার মাধ্যমে রক্ত চলাচল হার্টে হয়, এবং এখানে ধীরে ধীরে বিভিন্ন রকম কোলেস্টেরল, লিপিড, অমুক তমুক প্লাক এগুলো জমে জমে বলতে পারেন ময়লা, বলতে পারেন সাধারণ মানুষরা বুঝবে, ময়লা জমে জমে যে পথটা আছে সরু হয়ে যায়, মানে পাইপে ময়লা জমে সরু হয়ে গিয়ে তার তখন অসুবিধে হতে পারে। সেটা অ্যাকিউট অসুবিধে হার্ট অ্যাটাকও হতে পারে, বা অল্প বিস্তর তার ব্যথা যেটাকে আমরা অ্যাঞ্জাইনা বলি সেটাও হতে পারে, যে কাজ করলে ব্যথা হয়, সিঁড়ি ভাঙলে অল্প বিস্তর ব্যথা হয় বুকে, সেই দিয়েও প্রেজেন্ট করতে পারে। ইসিজি রিড করে আপনারা এরকম বলতে পারেন যে না বাবা তোমার কিছু নেই, তুমি যাও। সেখানে পেশেন্ট একটু অখুশি হতে পারে, বলে ইস ছেড়ে দিল আমাকে, ডাক্তারবাবু এই টেস্টগুলো করাবেন না, এরকম কি রুগী আসে জোর করে বলছে না না করান করান আমি আছি, কোনো চিন্তা নেই? হ্যাঁ, অনেক সময় পেশেন্ট অনেক সচেতন থাকে, তারা চায় পুরো জিনিসটা কনফার্ম করে নিতে যে সব ঠিক আছে কিনা, এবং ইসিজিটা কিন্তু ইনিশিয়াল ইসিজি অনেক সময় ফ্যালাসি থাকতে পারে। আমরা অনেক পেয়েছি পেশেন্ট যাদের ক্ষেত্রে হার্ট ডিজিজ আছে কিন্তু ইসিজি পুরোপুরি নর্মাল, বিশেষ করে এই গ্রুপটা যাদের স্টেবল অ্যাঞ্জাইনা, মানে ধরুন হাঁটাচলা করতে গিয়ে বুকে একটু চাপ লাগে, বা সিঁড়ি ভাঙতে গেলে বুকে চাপ লাগে, এই ধরনের পেশেন্ট যাদের হার্ট অ্যাটাক এখনও হয়নি তাদের অ্যাবসলিউটলি নর্মাল ইসিজি থাকতে পারে। তখন তাদের ফার্দার আমরা কনফার্মেশনের জন্য ইকোকার্ডিওগ্রাফি বা ট্রেডমিল টেস্ট, যেটাকে বলে ট্রেডমিলে হাঁটা, মানে এক্সারসাইজ করার সময় তখন তাদের বুকে ব্যথা হচ্ছে কিনা বা ইসিজি চেঞ্জ আসছে কিনা, এই জিনিসগুলো আইডেন্টিফাই করার দরকার পড়ে। এটা রিস্ক স্ট্র্যাটিফিকেশনের জন্য, যে এই পেশেন্টটা ইসিজি নর্মাল কিন্তু এর কতটা রিস্ক আছে, তার হয়তো ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, তার হয়তো কোলেস্টেরল হাই থাকতে পারে, তার প্রেশার সুগার থাকতে পারে। তো যে পেশেন্ট অ্যাট রিস্ক আছে তাকে এই স্ক্রিনিংগুলো করে রিস্ক স্ট্র্যাটিফিকেশন বা কতটা রিস্ক আইডেন্টিফাই করাটা খুব দরকার পড়ে। ধরুন একটা পেশেন্ট এসে আপনাকে বললো যে ডাক্তারবাবু আমার হাঁটছি, আমার বুকে চাপ লাগছে, আমি সিঁড়ি ভাঙছি, আমার অস্বস্তি হচ্ছে, আমার বুকে চাপ লাগছে, সেই পেশেন্টটাকে আপনি টিএমটি করাচ্ছেন, ট্রেডমিল টেস্ট। তো
তাহলে সেখানে তো একটা বিশাল বড় রিস্ক ফ্যাক্টর থেকে যেতে পারে যে টিএমটি করার সময় তার কোনো একটা ইমার্জেন্সি কিছু একটা অকার করতে পারে। হ্যাঁ, হতে সেটা পারে আপনারা কি করে যে দেখেন? পেশেন্টের রেস্টে পেন হয়, মানে বসে আছে অথচ বুকে খুব ব্যথা, সেখানে টিএমটি না করাই ভালো। বাট যে পেশেন্ট এক্সারশনাল চেস্ট পেন আছে, হয়তো হাঁটাচলা করলে তার ব্যথা হয় এবং তার ইসিজি ইকো এগুলো নর্মাল, আগে অলওয়েজ টিএমটি করার আগে পেশেন্টদের প্রাথমিক টেস্টগুলো দেখে নেওয়া দরকার যে সেখানে কোনো হার্ট অ্যাটাক হয়ে বসে আছে কিনা বা সেখানে কোনো ক্রিটিক্যাল কোনো চেঞ্জেস আছে কিনা, অথবা পেশেন্টের খুব হাই ব্লাড প্রেশার, সেগুলো আগে কন্ট্রোল করে তারপরে কিন্তু টিএমটি করাটাই বেটার। আর টিএমটির সময় করার সময় টিএমটি পুরো কমপ্লিট না করতে পারলেও যদি কোনো পেশেন্ট করতে করতে তার খুব অসুবিধে হয়, বুকে হয়তো খুব ব্যথা হচ্ছে বা দমের কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে, তাহলে আমরা প্রিম্যাচিওরলি টিএমটি টার্মিনেট করে নিই, বন্ধ করে দিই, এবং ইসিজিতে দেখা হয় যে সেই সময় তার কোনো গ্রস চেঞ্জেস আসছে কিনা যেটা ইন্ডিকেট করে যে তার আন্ডারলাইং কোনো ক্রিটিক্যাল হার্ট ডিজিজ আছে। কখনো এরকমও যে টিএমটি পেশেন্ট এসছে বলছেন আমি একা একা হাঁটবো না, গার্লফ্রেন্ডের হাত ধরে হাঁটবো, বুকে পাশে রাখতে হবে হাঁটবো। হাত ধরে হাঁটলে এক্সারসাইজ সঠিকভাবে হবে না, হাত ধরে হাঁটা যাবে না, হাত ছেড়ে। পাশে থাকতে পারে, ওই থামস আপ দেখাতে পারে কিন্তু হাত ধরতে হাত পারবে ধরতে না। হবে না। তো তাকে নিজেকেই হাঁটতে হবে এবং হাঁটার সময় কি অসুবিধে হচ্ছে না হচ্ছে সেইগুলো আমরা সব মনিটরিং করি, সেখানে তার বাড়ির লোক দাঁড়িয়ে সেগুলো দেখতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। একটা খুব কমন জিনিস নিয়ে হার্টের ডাক্তারবাবুদের কাছে পেশেন্টরা আসে, ডাক্তারবাবু আমার না খুব বুক ধড়ফড় করছে। এই বুক ধড়ফড়টা কি এবং আপনারা কিভাবে এটা ডায়াগনোস করেন যে কোন বুক ধড়ফড়টা আদতে হৃদরোগের লক্ষণ? মূলত যে ইয়াং পেশেন্টস যারা আসে তাদের ক্ষেত্রে চান্স থাকে অ্যাংজাইটি থাকার, তাদের ক্ষেত্রে হয়তো খুব চিন্তাভাবনা বেশি করে, তার জন্যই তাদের এমনিতেই ট্যাকিকার্ডিয়া বা হার্ট রেট বেশি থাকতে পারে। কিন্তু হার্টের অসুখ আছে কি না, হার্টের অসুখ দুরকম হয় যার থেকে তার বুক ধড়ফড় হতে পারে। একটা হতে পারে বিভিন্ন ধরনের অ্যারিদমিয়া বলি, অর্থাৎ নর্মাল যে রিদিমে হার্টবিট করছে সেইটা নেই, তাদের ক্ষেত্রে বিভিন্ন অ্যাবনর্মাল হার্টবিট হচ্ছে, তার থেকে বুক ধড়ফড় হতে পারে। তার জন্য একটা হল্টার টেস্টিং হয় 24 ঘন্টার ইসিজি, তাতে সেই জিনিসগুলো আইডেন্টিফাইড হয়। আবার আরেকটা হতে পারে অনেক সময় কিছু কিছু স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, মানে হার্টের গঠনমূলক কিছু কিছু প্রবলেমের জন্য তার বুক ধড়ফড় করতে পারে। যেমন হার্টে ফুটো থাকলে হতে পারে, হার্টে যদি কোনো ভালভের অসুখ থাকে অনেক সময় তার জন্যও বুক ধড়ফড় হতে পারে। সেই জিনিসগুলো আবার ইকোকার্ডিওগ্রাফি করলে বোঝা যাবে। তো আমরা ইকো হল্টার এইগুলো করে দেখে নিতে পারি যে হার্টের দিক থেকে তার বুক ধড়ফড়ের কোনো কারণ আছে কিনা। এবার যদি দেখা যায় যে সেই কারণ নেই, তখন সেকেন্ড লাইন আসে অনেক মেটাবলিক প্রবলেম। মেটাবলিক প্রবলেম বলতে থাইরয়েডের অসুখ বা অ্যানিমিয়া, এগুলোর জন্য বুক ধড়ফড় হতে পারে। সেইগুলো বিভিন্ন ব্লাড টেস্ট করলে বোঝা যাবে যে তার কোনো মেটাবলিক প্রবলেমের জন্য বুক ধড়ফড় করছে না। এবারে এইগুলো সব এক্সক্লুড করে যা পড়ে থাকে সেটা হচ্ছে ওই অতিরিক্ত ভয় পাওয়া, চিন্তাভাবনা, হ্যাঁ, অ্যাংজাইটি, এইগুলো আর কি। তো প্রথমে জানবো VA2 ম্যাক্স কি, আর যারা আমরা ধরে নিন একটু বেশি দৌড়তে চাই বা বেশি কার্ডিয়াক এক্সারসাইজ করি, VA2 ম্যাক্স কমে গেলে সেটা আবার রিকভার কিভাবে করতে পারি, আমি বাড়াতে পারি কি করে? সবার আগে জানি VA2 ম্যাক্স কি। না, এই VO2 ম্যাক্স বা এইগুলো হচ্ছে অক্সিজেনের যে মাত্রা রক্তে রয়েছে সেই জিনিসটা মনিটর করা হয়, এবং যদি কোনো পেশেন্টের কার্ডিয়াক ডিজিজ থাকে বা কিছু, তার ক্ষেত্রে এর অ্যাবনর্মালিটি হওয়ার চান্স থাকে। আচ্ছা, যারা জিম করছেন বা যারা এক্সারসাইজ করছেন তাদের ক্ষেত্রে অলওয়েজ আমরা যেটা বলি স্লো স্টার্টিং এবং গ্র্যাজুয়াল ইনক্রিমেন্ট, এইটা খুব দরকার। অনেকে ভাবেন যে আমি একটা সিডেন্টারি লাইফস্টাইলে আছি, দুম করে আমি কিছুদিন বডি বিল্ডিং, ওয়েট লিফটিং বা এক্সারসাইজ করেই আমি একদম ম্যাচোম্যান হয়ে যাব, কিন্তু সেইটা করতে গিয়ে উল্টে যেটা হয় যে হার্টের ওপরে একটা চাপ পড়ে। তার কারণ হচ্ছে ধমনির ওপরে যেহেতু একটা প্রেশার পড়ছে, হার্ট ডিজিজের চান্স তাতে বেড়ে যাওয়ার ভয় থাকে। সেই জন্য আমরা যেটা সাজেস্ট করি যে স্লো গ্র্যাজুয়াল ইনক্রিমেন্ট অ্যান্ড স্লো টু স্টার্ট। এবং অনেকে জিম টিম যারা করেন তারা অনেক সময় কিছু অ্যানাবলিক স্টেরয়েড অমুক তমুক ইউজ করেন, এইগুলো হার্টের জন্য ভীষণ রকম ক্ষতিকারক। বরঞ্চ একটা ডায়েট মেনটেন করে যদি তারা মাসেল বিল্ডিং করেন সেটা বেটার। আর অলওয়েজ জিমে জয়েন করার আগে তার যেটা দরকার স্ক্রিন আউট করে নেওয়া যে তার কোনো আন্ডারলাইন ছোটোবেলা থেকে বা পরবর্তীকালে কোনো হার্ট ডিজিজ আছে কি না। সেই জন্য একটা বেসিক ইসিজি ইকো করে তারপরে জিম জয়েন করাটা বেটার। কারণ কিছু কিছু অসুখ আছে যেখানে
হঠাৎ মৃত্যু বা সাডেন কার্ডিয়াক ডেথের ভয় আছে। তারা যদি ভিগরাস এক্সারসাইজ স্টার্ট করে তার কিন্তু জিম করতে করতেও ইভেন সাডেন ডেথ হতে পারে। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। রিসেন্ট পাস্টেও আমরা দেখতে পেলাম যে খুব কম বয়সী ছেলে মেয়ে তাদের এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরকম খুব বাজে নিউজ আমরা পেয়েছি। কেন হয় এত কম বয়সে এরকম কেন হয়? জিম করতে গিয়ে বা এক্সারসাইজ বা যে কোনো স্পোর্টস এইগুলোতে সাডেন কার্ডিয়াক ডেথ কমন। তার কারণ হচ্ছে অনেকেই আগে তারা দেখে নেন না যে তাদের আন্ডারলাইং কোনো হার্ট ডিজিজ আগে থেকে আছে কি না। অনেক সময় যেমন হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বলে একটা অসুখ থাকে যেখানে হার্টের দেয়ালগুলো এক্সেসিভলি মোটা হয়ে যায়, ফলে রক্তর পাম্পিং তাতে ডিস্টার্বড হয়, এবং সেই নিয়ে যদি সে ভিগারাস এক্সারসাইজ করে এক্সারসাইজের সময় সেই রক্ত চলাচল আগেও কমে গিয়ে হঠাৎ মৃত্যু ঘটতে পারে। সেই জন্য অন্তত বেসিক ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি বা অনেকের ফ্যামিলিতে তাদের অ্যারিথমিয়া বা রিদিম ডিস্টারবেন্সের হিস্ট্রি আছে। বিশেষ করে যদি কারোর ফ্যামিলিতে সাডেন ডেথ বা হঠাৎ মৃত্যুর হিস্ট্রি থাকে তাদের কিন্তু দেখে নিতে হবে যে তাদের এই ধরনের অ্যারিথমিয়া আছে কিনা, মানে যারা জয়েন করবেন সেটা হল্টার বা ইসিজির মাধ্যমে দেখে নেওয়া যায়। এইগুলো শিওর হয়ে তারপরে জয়েন করাটা বেটার, তাহলে সাডেন ডেথ অ্যাভয়েড করা যায়। কিন্তু এছাড়াও অনেক আছে অসুখ হার্টের যেগুলো অজানা থেকে যায় এই ধরনের স্ক্রিনিং করার সময়ও। যেমন অনেকে ফুটবল খেলতে গিয়ে, অনেকে ক্রিকেট খেলতে গিয়ে তাদের হঠাৎ মৃত্যু হচ্ছে। কিছুদিন আগে কর্ণাটকে একটি ছেলে মারা গেছেন। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে যদি কারোর প্রথম দিকে ওয়ার্ম আপ বা এক্সারসাইজ করলেই যদি কারোর প্রবলেম হয় সেটাকে চেপে না রেখে তাদের আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে যে আমার এই অসুবিধে হচ্ছে সেইগুলো থরলি দেখে তারপরে তাদের কিন্তু অ্যাক্টিভ স্পোর্টসে জয়েন করা বা কন্টিনিউ করাটা বেটার। তো দুটো দিক আছে, একটা আগে স্ক্রিন আউট করে নেওয়া, আর সেকেন্ড গ্রুপ হচ্ছে যাদের হয়তো স্ক্রিন আউটে কিছু পাওয়াও যায়নি কিন্তু অল্প এক্সারসাইজ করলেই তাদের অসুবিধে কিছু হচ্ছে, তাদের আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে তার এক্সারসাইজ কন্টিনিউ করা দরকার। এবার আসি ডায়াবেটিসকে আমরা বলে থাকি সাইলেন্ট কিলার। তো ডায়াবেটিস থাকলে কি কি ধরনের হার্ট ডিজিজের ঝুঁকি থাকে? ডায়াবেটিস থাকলে হার্টের ধমনির অসুখের চান্স বেড়ে যায়, ব্লাড প্রেশার বাড়ার চান্স থাকে, এবং ডায়াবেটিসে সাইলেন্ট কিলার এই জন্যই বলে কারণ ডায়াবেটিসে যেটা ক্লাসিক্যাল চেস্ট পেন বা ক্লাসিক্যাল যেসব সিমটমস ডায়াবেটিস রুগীরা বুঝতে পারে না, সেটা সাইলেন্টলি প্রোগ্রেস করে। অনেক সময় কারণ বুঝতে পারে না, ডায়াবেটিসে ইউজুয়ালি ছোট ছোট যে নার্ভগুলো আছে তাদের একটা নিউরোপ্যাথিক চান্স থাকে, এবং ছোট ছোট নার্ভ আক্রান্ত হলে পেনটা সেরকম ক্লাসিক্যাল তাদের ফিল হয় না। তাদের অ্যাটিপিক্যাল সিমটমস হতে পারে যেমন অল্পে হাঁপিয়ে যাওয়া, ইজি ফ্যাটিগেবিলিটি, ফ্যাটিগ হয়ে যাওয়া, বুক ধরপড় করা, এই সমস্ত অ্যাটিপিক্যাল সিমটমসগুলো বেশি হয়। সেই জন্য ডায়াবেটিস পেশেন্টদের এই ধরনের সিমটমস হলে অবভিয়াসলি ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। এবং যদি তাদের সিমটমস নাও থাকে, অ্যাসিমটমেটিক ডায়াবেটিক পেশেন্টদেরও রেগুলার বেসিসে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার পড়ে যে তাদের কোনো গ্র্যাজুয়ালি হার্ট ডিজিজ ডেভেলপ করছে কিনা। একটা সার্টেন টাইম অন্তর ছেড়ে ছেড়ে ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এইগুলো দেখা জরুরি থাকে। এবং সুগার কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট, কারণ সুগার কন্ট্রোল যদি না থাকে ধীরে ধীরে ধমনির যে অসুখ, ধমনিতে যে ময়লা জমছে এই ময়লা জমার চান্সেস আরও বাড়তে থাকে, এবং বাড়লে তাদের ফিউচার হার্ট অ্যাটাক এবং হার্টের অন্য সমস্যা হওয়ার চান্স বেড়ে যায়। সুরা প্রেমীদের প্রশ্ন, রোজ নাকি রেড ওয়াইন খেলে নিয়ম করে নাকি হার্ট ভালো থাকে? একটা ফ্রেঞ্চ প্যারাডক্স বলেও ব্যাপার ছিল, মনে করা হতো যে ফ্রেঞ্চদের হার্ট ডিজিজ কম কারণ তারা রেড ওয়াইন খায়। কিন্তু এটা পরে দেখা গেছে যে অ্যাকচুয়ালি এটা পার্টলি ট্রু, পার্টলি নয়, কারণ তাদের মেডিটেরিয়ান ডায়েট আছে এবং ডায়েটের জন্য হয়তো তারা কিছুটা প্রোটেক্টেড। অ্যাকচুয়ালি রেড ওয়াইন বা অ্যালকোহল ইটসেলফ তাতে কিছু কিছু অ্যান্টিঅক্সিডেন্টস এবং কিছু কিছু পুষ্টিকর পদার্থ থাকে, বাট এটা আসে কোত্থেকে? এটা আসে গ্রেপস থেকে। গ্রেপসের যে দেয়াল বা কোটিং তার থেকে আসে মূলত, এবং সেইগুলো অ্যালকোহলে গেলে যদি কেউ অল্প পরিমাণে খায়, মানে অল্প পরিমাণ বলতে হার্টের অসুখে আমরা ইউজুয়ালি যেটা বলি 1 ড্রিঙ্ক পার ডে ফিমেলদের জন্য আর 2 ড্রিঙ্কস আপ টু 2 ড্রিঙ্কস পার ডে মেলের জন্য, ছেলেদের জন্য।
করলে সেই অ্যান্টিঅক্সিডেন্টসগুলো তার কিছুটা প্রোটেকশন দেয়। কিন্তু দেখা গেছে যে এটা অ্যাকচুয়ালি আসে যেহেতু গ্রেপস থেকে, তো অ্যালকোহল খাওয়ার থেকে বেটার আঙুর খান, আঙুরের রস খান, তাতেই কিন্তু ওই পুষ্টিকর উপাদানগুলো আপনি পাবেন। সেই পুষ্টিকর উপাদানগুলোই অ্যালকোহলে মেশে, তো অ্যালকোহল খেয়ে পুষ্টি পাওয়ার খুব একটা দরকার নেই। হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ কতটা ক্ষতি করে হার্টকে? ভীষণ রকম ক্ষতি করে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস দুটোই হার্টের ওই মানে কিলার আর কি, মানে তারা আগে থেকে রেডি হয়ে থাকে যে হার্টের শিরাতে কিভাবে কি ক্ষতি করবে, এবং তার থেকেই আলটিমেটলি পেশেন্টে হার্ট অ্যাটাক বা এইগুলো হয়। তো এই দুটো রিস্ক ফ্যাক্টরস হওয়ার আগে থেকেই কিন্তু মানুষকে সচেতন হতে হবে। আমাদের যেটা প্রিভেন্টিভ কার্ডিওলজি বলে, প্রিভেন্টিভ কার্ডিওলজিতে একটা জিনিস আছে, আমরা বলি প্রাইমোডিয়াল প্রিভেনশন, মানে হলো রিস্ক ফ্যাক্টর ডেভেলপ হওয়ার আগে থেকেই ব্যবস্থা নিন, যাতে পরে আর রিস্ক ফ্যাক্টরই না ডেভেলপ না করে। ওই না রহেগা বাঁশ না বাজে কি বাঁশুরির মতন ব্যাপার। তো সেইটা হচ্ছে যে ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার হওয়ার আগে থেকেই মাঝে মাঝে প্রেশার মাপুন, মাঝে মাঝে সুগার টেস্ট করুন, তাতে ধরা পড়বে আপনার প্রেশার বা সুগার হচ্ছে কিনা। এবার ধরুন অ্যাক্সিডেন্টালি হয়ে গেল, তখন কিন্তু দরকার দুটোকেই কন্ট্রোলে রাখা। সুগারও যেমন কন্ট্রোলে রাখতে হবে, প্রেশারটাকেও একদম কন্ট্রোলে রাখতে হবে। এবং আর্লি, এখন যেটা কারেন্ট গাইডলাইনে বলে যে আর্লি মেডিকেশন, আর্লি ম্যানেজমেন্ট স্টার্ট করে দিতে ইয়াং এজ থেকেই, যাতে যে লেট কমপ্লিকেশনসগুলো এইগুলোর জন্য ধমনির মধ্যে ডেভেলপ করে সেইগুলোকে অ্যাভয়েড করা যায়। যেটা আমরা বলি এন্ড অর্গান ড্যামেজ, মানে যে অর্গানগুলোর ওপরে সুগার বা প্রেশার খারাপ ফল ফেলছে, সেটা শুধু হার্ট নয়, সেটা কিডনি হতে পারে, ব্রেন হতে পারে, এই সমস্ত অর্গানেরই প্রোটেকশন পাবো যদি আমরা এইগুলোকে কন্ট্রোলে রাখি। হাই ব্লাড প্রেশারের কথা শুনলাম, লো ব্লাড প্রেশার যাদের থাকে তাদের হার্টের উপর কি কি রিস্ক থাকে? না, লো ব্লাড প্রেশারে যেটা প্রবলেম থাকে ইউজুয়ালি ইয়াং ফিমেল, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড প্রেশারটা খুবই লো। তাতে যেটা হয় অনেক সময় তাদের যেহেতু পাম্পিংটা কিছুটা এফেক্টেড হতে পারে, তাদের অনেক সময় ডিজিনেস থাকে, মাথা ঘোরার ব্যাপারটা থাকে। বাট লো ব্লাড প্রেশার মানে খুব খুব লো যদি না হয়, আদারওয়াইজ লো ব্লাড প্রেশার ধরুন সিস্টোলিক ব্লাড প্রেশার অ্যারাউন্ড 100 বা ওইরকমও যদি থাকে, সেটা কিন্তু কিছুটা বেটার দেন হাই ব্লাড প্রেশার। তাদের সেই ক্ষেত্রে কিছুটা প্রোটেকশন থাকবে, কিন্তু তাদের সিমটমস যেটা থাকে সেটা ডিজিনেস, মানে ওই চলতে ফিরতে গেলে মাথা ঘুরছে বা কিছু, সেইটা আমরা যাতে নর্মাল প্রেশারটা মেনটেন করে তাদের ওআরএসের জল বা খেতে বলি, বা অ্যাডিকুয়েট নিউট্রিশন খাবারটা খেতে বলি, যাতে প্রেশারটা মেনটেন থাকে। সায়নের একটা প্রশ্ন ছিল, বললো যে আপনাদের যখন হার্ট পাম্প করতে পারে না তখন হার্টের নাকি খুব অসুবিধা হয়। তো বলছি ডাক্তারবাবু এখানে একটা ফুটো করে নজল বার করে রাখতে পারে, সাইকেলের চাকায় পাম্প দেয়, ওই তো পাম্প মেরে দিলেই ঠিক হয়ে যাবে, এরকম কোনো আপনারা কিছু ব্যবস্থা করতে পারছেন না? আর্টিফিশিয়াল হার্ট বা অ্যাসিস্ট ডিভাইস যেগুলো আছে সেগুলো কিন্তু ওইভাবেই কাজ করে। হার্ট নিজে চলছে না, তাকে ওই সেন্ট্রিফিউগাল পাম্প বা ওই সাহায্যে তাকে রক্ত চলাচল মানে করা হয়, চালু রাখা হয় হার্ট শরীরের মধ্যে। আর সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে আর হার্টের ক্ষেত্রে কিছু করা যাবে না, ট্রান্সপ্লান্টের জন্য অপেক্ষা করছে, তাদের ক্ষেত্রে ওই ধরনের অ্যাসিস্ট ডিভাইস বা আর্টিফিশিয়াল হার্টের স্কোপ আছে। মানে এরকম কোনো পাবো না, ফু দিচ্ছে আস্তে আস্তে হার্ট পাম্প হচ্ছে, এরকম কিছু নতুন কিছু ফু দিয়ে বোধহয় অতটা প্রেশার ডেভেলপ করে না যে হার্টটাকে চালু রাখা যাবে, ওই তার জন্য ওই ছোট পাম্প লাগবে, যেটা পাম্প টিপে আর কি ব্লাডটাকে চলাচল রাখা যাবে। আরেক ধরনের মেশিন আছে আইএবিপি বলা হয়, যেটা পেশেন্টকে আমরা ইন্টারভেনশনের সময় ইউজ করি, ওটাও এক ধরনের পাম্প। হার্টে মানে প্রেশার এত কম যে আমরা করোনারিতে কোনো অ্যাঞ্জিওপ্লাস্টি বা করতে পারছি না, তাকে তখন টেম্পোরারি বেসিস মানে ওই প্রসিডিওরটা চলাকালীন যদি প্রেশারটাকে মেনটেন করতে হয় বা তার কিছুক্ষণ পর অবধি মেনটেন করতে হয়, আমরা ওই আইএবিপির সাহায্য নিই। ওটা আর্টিফিশিয়ালি ব্লাড প্রেশারটা মেনটেন করে, হার্টের পাম্পিংটাকে কিছুটা বুস্ট করে। সেটা অবশ্যই রক্ত চলাচল বাড়িয়ে নয়, আমাদের যে প্রধান ধমনী তার মধ্যে একটা বেলুন পাম্প করে প্রেশারটাকে বাড়িয়ে দেয়। এই যে আমাদের হার্টের পাইপে যখন ময়লা জমে তখন আপনারা স্টেন বসিয়ে দেন, একটা মানুষের দেহে কটা স্টেন বসাতে পারেন আপনারা? তারপরে বলেন যে না না আর জায়গা নেই। না, এটা কোনো অ্যাকচুয়ালি এরকম কোনো লিমিটের ব্যাপার নয়, এটা ডিপেন্ড করে হচ্ছে নাম্বার অফ স্টেনোসিস বা ব্লকেজের ওপর। অবশ্যই সেগুলো ক্রিটিক্যাল স্টেনোসিস হতে হবে, এবং ডিপেন্ড করে যে যত বেশি স্টেন তত বেশি কিন্তু তার রিস্টেনোসিস বা তার আবার পরে বন্ধ হয়ে যাওয়ার ভয় বেশি থাকে।
সো যেমন ডায়াবেটিস পেশেন্ট তাদের আমরা মাল্টিভেসেল ডিজিজ পাই, মানে সব শিরাতেই অসংখ্য ব্লকেজ, তাদের ক্ষেত্রে বাইপাস সার্জারি বেটার। যে ইন্ডিভিজুয়ালি ব্লকেজগুলোতে তারজালি বা স্টেন্ট না বসিয়ে একটা বাইপাস রাস্তা করে দেওয়া, যেখান দিয়ে রক্ত চলাচল হার্টে সুন্দরভাবে যেতে পারবে, কারণ তাতে তার রেজাল্ট বেটার। বাট মোটামুটিভাবে আমরা আপ টু 3-4 এই ধরনের, যদি আর কস্টিংও বাড়ে, এক একটা স্টেন্ট তো কেউ বিনামূল্যে পাবে না, এক একটা স্টেন্টিংয়ের কস্টিং আছে অনেক, তো সেই কস্ট যদি আপ টু 3 কি 4 অবধি ম্যাক্সিমাম ঠিক আছে, তারপরে যদি তার রিকোয়ারমেন্ট থাকে আরও অনেক স্টেন্টের, তখন বেটার তার বাইপাস করে নেওয়া। তখন তাকে বলবে কার্ডিও বিশ্ব, মানে বিশ্ব পিতাম। চারিদিকে বসিয়ে দিয়েছে। উচ্চ রক্তচাপের জন্য যে ওষুধ শুরু করে লোকে, সারা জীবন আমাকে এই উচ্চ রক্তচাপের ওষুধ খেয়ে যেতে হবে? না, এটা যে সারা জীবন খেতেই হবে এটা একটা মিথ। তার কারণ হচ্ছে যে যদি দেখা যায় যে ভবিষ্যতে অ্যাকচুয়ালি প্রেশার ব্যাপারটাও একই জায়গায় থাকে না, সিচুয়েশন অনুযায়ী, মানুষের এনভায়রনমেন্টাল কন্ডিশন অনুযায়ী প্রেশার চেঞ্জ হয়। ধরুন পেশেন্ট একটা খুব স্ট্রেসে আছে সাময়িক, তার হয়তো প্রেশার অনেক বেড়ে গেল, 160-এর ওপর প্রেশার, তাকে আপনি ওষুধ স্টার্ট করলেন, তারপরে হয়তো দেখা গেল সে দার্জিলিংয়ে ঘুরতে গেল, সেখানে থাকছে, চারিদিকে সুন্দর আবহাওয়ায় তার মাইন্ড অনেক ফ্রেশ রয়েছে, তার প্রেশার আপনিই নেমে গেল, তখন ওষুধ খেয়ে দেখা যাচ্ছে তার প্রেশার ঝপ করে ফল হয়ে যাচ্ছে, তখন কিন্তু যে ওষুধ তার ডিসকন্টিনিউ করে দেওয়া যায়। মানে আপনি বলছেন ঝগড়া করার আগে একটা প্রেশার ওষুধ খেয়ে ঝগড়া করবো? ঝগড়া করলেই যে প্রেশার বাড়বে তা না, তবে বেড়ে যেতে পারে। না, ভেবে দেখেছি হেভি ঝগড়া করবো, হ্যাঁ, মানে কিন্তু ফাটাফাটি। ট্রানজিয়েন্ট ইউজুয়ালি আমরা আবার ট্রানজিয়েন্ট হাইপারটেনশনের জন্য ওষুধ বলি না। পারসিস্টেন্ট হলে, মানে যদি দেখা যায় তাকে 2 বা 3টে রিডিংয়ে তার প্রেশার বাড়ছে, এবং সেটাও আবার একদিনেই নয়, 2-3 দিন দেখা হয়, যদি দেখা যায় যে তার পারসিস্টেন্ট প্রেশার হাই হচ্ছে রোজ, তবেই তাকে ওষুধ প্রেসক্রাইব করা হয়। এবং প্রথমে চেষ্টা করা হয় লাইফস্টাইল মডিফিকেশানে। লাইফস্টাইল মডিফাই করে যদি দেখা যায় তার প্রেশার কন্ট্রোল হয়ে যাচ্ছে, তাহলে তার ওষুধ নাও লাগতে পারে। তো এই দুটোই একসঙ্গে দেখা হয়। খুব হাই প্রেশার নিয়ে যদি প্রেজেন্ট করে 160-এর ওপর, তাহলে তাকে শুরু থেকেই প্রেশারের ওষুধ খেতে হবে। কিন্তু যাদের ক্ষেত্রে কিছুটা কম, ধরুন 140 কি 50 আছে, তাহলে প্রথম দিকে লাইফস্টাইল মডিফিকেশন করে দেখে যদি না কমে, তখন অবভিয়াসলি তাকে মেডিসিন স্টার্ট করতে হবে। আর একটা ওষুধ আপনারা দেন, সেটা হচ্ছে ব্লাড থিনার, মানে রক্ত পাতলা করার ওষুধ। এইটা আপনারা কেন দেন? ব্লাড থিনারের রোল হচ্ছে যে যাদের ক্ষেত্রে আমরা সাসপেক্ট করি যে তাদের করোনারি আর্টারি ডিজিজ থাকতে পারে, ধমনীর অসুখ থাকতে পারে, তাদের ব্লাড থিনার দেওয়া হয় রক্তটাকে পাতলা রাখার জন্য, যাতে ওখানে ক্লটিংটা না হয়, ধমনীর মধ্যে, সরু ধমনীর মধ্যে ক্লটিংয়ের চান্স বেড়ে যায়, সেইটা যাতে না হয় তাই জন্য তাদের দেয়া হয়। যাদের স্টেন্ট বা তারজালি বসছে বা যাদের বাইপাস অপারেশন হচ্ছে, তাদের তো অনেক দিন লং টার্ম খেতে হবে। আর যাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হয়নি কিন্তু তাদের ক্ষেত্রে বুকে ব্যথা হয়, ইসিজি চেঞ্জ আছে, তাদের ক্ষেত্রেও আমরা যাতে অ্যাকিউট ইভেন্ট প্রিভেন্ট করা যায়, হার্ট অ্যাটাক প্রিভেন্ট করা যায়, তার জন্য আমরা তাদের অ্যাসপিরিন জাতীয় ব্লাড থিনার দিই। আবার কিছু কিছু ব্লাড থিনার আছে যেটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট বলা হয়, এইগুলো রক্তকে আরও বেশি তরল রাখে। এই অ্যান্টিকোয়াগুলেন্টগুলো দেওয়া হয় যাদের ইরেগুলার হার্টবিট আছে, স্ট্রোকের ভয় আছে, হার্ট অ্যাটাকের ভয় আছে, তাদের দেওয়া হয়। বা যাদের ভালভ বসেছে তাদের ক্ষেত্রে এই অ্যান্টিকোয়াগুলেন্ট বা স্ট্রং রক্ত তরল করার ওষুধ দেওয়া হয়। এই ব্লাড থিনারের কি কি সাইড এফেক্টস আছে? ব্লাড থিনারের সাইড এফেক্ট বলতে ব্লিডিং। যদি কোনো সাইড থেকে তার ব্লিডিং হয়, হয়তো নাক দিয়ে রক্ত পড়লো, কাশির সঙ্গে রক্ত পড়লো, বা প্রস্রাব বা পায়খানার সঙ্গে রক্ত পড়ছে, তখন অবভিয়াসলি ডাক্তারকে তাদের ইনফর্ম করতে হবে, এবং কতটা গ্রেডে তার ব্লিডিং হচ্ছে দেখে ডাক্তারবাবু ডিসিশন নেবেন যে তার ক্ষেত্রে চালু রাখতে হবে না বন্ধ করে দিতে হবে। 40 বছর বয়স হয়ে গেছে, সবই ঠিক আছে, তাহলেও কি তার কার্ডিওলজিক্যাল চেক আপ করা দরকার? একদমই তাই। এখন ইনফ্যাক্ট এখন বলা হয় যে যদি কোনো পেশেন্টের ফ্যামিলি রিস্ক থাকে বা তাদের কোনো জেনেটিক অসুখ থাকে ফ্যামিলিতে, তাদের 20 বছর থেকে স্টার্ট করা দরকার। যাদের রিস্ক ফ্যাক্টরস আছে ফ্যামিলিতে, বেটার হয় যদি তাদের 30 বছর থেকেই ইন্টারমিটেন্টলি ইসিজি বা ব্লাড অ্যানালিসিসগুলো, যেরকম লিপিড প্রোফাইল বা সুগারের পরীক্ষা, এগুলো দেখা দরকার হয়। আর 40 বছরের ওপর থেকে তো বটেই, তখন এভরি ইয়ার মানে অ্যানুয়ালি দরকার তার এই ধরনের চেক আপে ডাক্তারের কনসালটেশন, তার সঙ্গে তাদের ইসিজি এবং ব্লাড পরীক্ষা, একটা পিরিয়ড, সার্টেন পিরিয়ড ছেড়ে ছেড়ে কার কীরকম রিস্ক
যাদের রিস্ক কম তাদের অ্যানুয়ালি দেখা যেতে পারে, যাদের রিস্ক বেশি তাদের ইভেন 6 মান্থলি স্ক্রিনিং করা দরকার পড়ে। অনেক রোগই আমরা জানি যে জেনেটিক, এই হার্ট ডিজিজ বা হৃদরোগ কতটা জেনেটিক? হার্ট ডিজিজের মধ্যে বলা হয় প্রায় মানে অলমোস্ট 40% জেনেটিক পার্ট, 40 to 50%, আর বাকিটা এনভায়রনমেন্টাল। এবং মোস্টলি এটা পলিজেনিক, মানে অনেক জিন ইনভলভড, একটা নয়, এবং সব জিন আইডেন্টিফাইড এখনো হয়ওনি। সেই জন্য অনেক সময় দেখা যায় হয়তো বাবা মার কিছু নেই, তার হয়তো ঠাকুরদারা ঠাকুমা বা অনেক দূরের লিনিয়েজের কারুর ছিল, তার হয়েছে। তো এই পলিজেনিক ব্যাপারের জন্যই এটা হয়। আর কিছু কিছু ক্ষেত্রে একটা আইডেন্টিফায়েবল জিন বা সিঙ্গেল জিন প্রবলেম থাকে, যেমন ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া বলে একটা অসুখ আছে যেটা পরিবারে রান করে। তার ফলে দেখা যায় যে তার ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল, যেগুলো লিপিডের ফ্র্যাকশন, সেগুলো এক্সেসিভলি বেড়ে যায় এবং তার থেকে আলটিমেটলি হার্ট ডিজিজ হতে পারে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে হার্টের অসুখ বলতে যেগুলো দেখি এগুলো পলিজেনিক। এগুলোর জেনেটিক ব্যাপারটাকে খুব একটা মানে প্রিভেন্ট করার কোনো উপায় নেই, সেই জন্যেই এনভায়রনমেন্টাল ব্যাপারটাকেই মানুষ বেশি গুরুত্ব দিয়েছে। যে এনভায়রনমেন্টাল মডিফিকেশান, লাইফস্টাইল মডিফিকেশান যদি আমরা করতে পারি তাহলে জেনেটিক যে এক্সপ্রেশন, অর্থাৎ জিনে ক্ষতিকর দিক আছে মানেই যে সেটা এক্সপ্রেস করবে তা কিন্তু নয়। তো এই এক্সপ্রেশন ব্যাপারটা যাতে লেট হয় বা যাতে না হয়, সেই জন্যেই এই লাইফস্টাইল মডিফিকেশনটার ওপর এতটা গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, হার্টের অসুখ হলে কি আমি ডিমের কুসুম খাবো না? হ্যাঁ, ডিমের কুসুম খাবো না তা নয়, যেটা হচ্ছে এগ ইয়কে কোলেস্টেরল থাকে যেটা হার্টের ক্ষতি করে, বাট তার মধ্যে অনেক পুষ্টিকারক জিনিসও থাকে যেটা আবার অন্য দিক থেকে হার্ট বা শরীরের জন্য বেটার। সেই জন্য মোটামুটিভাবে সপ্তাহে যদি আমরা 3টে কি 4টে ডিমের কুসুম খাই তাতে খুব একটা কিছু ক্ষতি হবে না। বাট রেগুলার বেসিস কেউ যদি মনে করে যে আমি 2-3টে ডিম রোজ খাবো, তাহলে তার এগ হোয়াইটটাই খাওয়াটা বেটার। সেক্ষেত্রে সে প্রোটিন পাবে কিন্তু কোলেস্টেরল অতটা যাবে না। তাহলে বুঝতে পারলেন যে খাবারটা মানে সঠিক খাবার খান, মানে পরিমিত এবং সুষম খাদ্য, এটাই দরকার। তাহলে শরীরটা ঠিক থাকবে, এবং এটাও ঠিক থাকবে। খুব ইম্পর্টেন্ট, বাড়ির খাবার খান। বাড়ির খাবার। বাড়িতে ভালো ভালো রান্না করে খান এবং রিহিট, মানে তেলের রিহিট যে বারবার করে আপনারা হিট করেন সেটাও করবেন না। যেখানে বলেন বেস্ট হচ্ছে বাড়িতে রান্না বান্না করার। ডাক্তারবাবু খেতে নিশ্চয়ই ভালোবাসেন, একদম। আমরাও প্রচুর খেতে ভালোবাসি, তাই ডাক্তারবাবুর রান্নাঘরের জন্য রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, যার মধ্যে ডাক্তারবাবুর রান্নাঘরের জন্য রয়েছে সমস্ত সামগ্রী এবং তার সাথে রয়েছে মেরা পেয়ার শালিমারের পক্ষ থেকে সেই আইকনিক নারকোল তেল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খাওয়া দাওয়ার কথা যখন উঠলো একটু জিজ্ঞেস করি, এই লোকে খুব এই এলডিএল এই সব দেখে। হ্যাঁ, এলডিএলটা তো একটু বেশি। এলডিএল একটু বেশি হওয়ার সাথে সাথেই কি আপনারা কোলেস্টেরলের ওষুধ শুরু করে দেন? এলডিএলটা ব্যাড কোলেস্টেরল, এবং এলডিএল কিছুটা বাড়লো বলেই যে ওষুধ খেতে হবে তা কিন্তু নয়। প্রথমে যেটা পুরোটাই ডিপেন্ড করে কতটা তার রিস্ক স্ট্র্যাটিফিকেশনের ওপর। এখন এআই টুলস এসে এই রিস্ক স্ট্র্যাটিফিকেশনগুলো অনেক সোজা হয়ে গেছে, মানে ইভেন মোবাইলেও এগুলোকে দেখে নেওয়া যায়। অনেক প্যারামিটার্স থাকে যেখান থেকে এই রিস্ক স্ট্র্যাটিফিকেশনগুলো করা যায়। তার মধ্যে ফ্যামিলি হিস্ট্রি থাকে, তার কোনো অন্য অন্য অসুখ আছে কি না, যেমন রিউমাটয়েড আর্থারাইটিস, অমুক তমুক, এইসবগুলোতে রিস্ক বাড়ে। ডায়াবেটিস আছে কি না, তা সেই এআই টুলসের মাধ্যমে রিস্ক স্ট্র্যাটিফিকেশন করে আপনি যদি দেখে নেন আপনার কতটা রিস্ক, 5%, 10% নাকি মোর দেন 20%, এর ওপরে ডিপেন্ড করে যে ওষুধ আপনি স্টার্ট করবেন কি করবেন না। যাদের ক্ষেত্রে রিস্ক কম তাদের ক্ষেত্রে প্রথম দিকেই লাইফস্টাইল মডিফিকেশন বা ডায়েট এইটার উপর গুরুত্ব দেওয়া হয়। আর যাদের ক্ষেত্রে ধরুন ইনিশিয়াল এলডিএলই অনেক হাই, যেমন মোর দ্যান 190, অথবা যাদের ক্ষেত্রে তার চেয়ে কম আছে বাট রিস্ক বেশি, 10%, 20% তাদের রিস্ক বেশি, তাদের ক্ষেত্রে তখন আর্লি মেডিসিন ইউজ করতে সাজেস্ট করা হয়। তো এটা পুরোটাই ডিপেন্ড করে যে তার রিস্ক কতটা আছে এবং তার কতটা লেভেলে এলডিএল আছে তার উপরে। বাট ইনিশিয়ালি ম্যাক্সিমাম পেশেন্টেরই আমরা লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েটের ওপরে জোর দিই, তাতে যদি সে না মেনটেন করতে পারে তখন আমরা ওষুধে যাই। পেশেন্ট বলে যে ডাক্তারবাবুর কাছে গেলাম,
ডাক্তারবাবু আমাকে স্টেথো দিয়ে দেখলো, আমার নাড়ি টিপে দেখলো, সব কিছু টিপে দেখলো, তারপরেও আমাকে না এতগুলো টেস্ট করতে দিল, আমাকে এত টাকার টেস্ট করতে দিল। ডাক্তারবাবু কি স্টেথো ঠেকিয়ে আর এই নাড়ি টিপে আমাকে বলতে পারলো না যে আমার কি অসুখ হয়েছে? আমার এতগুলো টাকা খসিয়ে দিল ডাক্তার। পালস দেখে হুম কিছু কিছু অসুখে ডেফিনেটলি হিন্টস পাওয়া যায়, ইন্ডিকেট করে, কিন্তু অ্যাবসলিউট প্রভিশনাল ডায়াগনোসিস পালস দেখে করা যায় না। বা স্টেথো দিয়েও তাই, কিছু কিছু ভালভের অসুখ হয়তো আমরা শব্দ শুনে বলতে পারি যে এইগুলো আছে, বাট করোনারি আর্টারি ডিজিজ, যেটা ধমনির মধ্যে কি চলছে না চলছে, কতটা রিস্ক আছে, এইগুলো স্টেথো দিয়েও বোঝা যায় না। এবং এইগুলো আগেকার দিনে যেহেতু পেশেন্টদের অতটা স্কোপ ছিল না যে তারা আর্লি এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারে, তখন মূলত ক্লিনিক্সের ওপরে ডিপেন্ড করেই যতটুকু ইনফরমেশান দেওয়া যায় ডাক্তারবাবুরা চেষ্টা করতেন। বাট এখন যেহেতু আরও সহজলভ্য হয়ে গেছে বিভিন্ন টেস্টগুলো, তার সাহায্যে আমরা ডিটেলসে সব কিছু জানতে পারি। একটা পেশেন্টের শুধু হার্ট ডিজিজ আছে কি নেই তা নয়, ভবিষ্যতে তার কতটা রিস্ক আছে হার্টের ডিজিজ, এইগুলোও এখন আগে থেকে অনেক বিভিন্ন টেস্টের মাধ্যমে বোঝা যায়। তো এই জিনিসগুলো, এই যে একটা কমপ্লিট প্যাকেজ যদি ইনফরমেশান পেতে হয়, তাহলে পেশেন্টদের কিছু কিছু টেস্ট করাতেই হবে। সেটা যে এক্সেসিভলি দরকার আমি সেটা বলছি না, কিন্তু বেসিক যে যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলো না আমরা ইনফরমেশান পেলে আমাদের পক্ষে বলা মুশকিল যে ফিউচারে পেশেন্টের হার্ট ডিজিজ হবে কি হবে না। তো কিছু টেস্ট তাকে করতেই হবে। এরকম অনেক পেশেন্ট আছে এসে বললো, ডাক্তারবাবু এতগুলো টেস্ট দিয়েছেন, দেখুন সব নর্মাল, কেন করলাম? এরকমও তো পেশেন্ট আসে। হ্যাঁ, নর্মাল হলে সেটা ভালো, তাদের বোঝাতে হবে যে এইটার মাধ্যমেই জানা গেছে আপনার যে অন্তত এখনো অবধি ভবিষ্যৎ সুরক্ষিত। এবারে তার মানে এই নয় যে ভবিষ্যৎ অন্ধকার হবে না, সেই জন্য এইবারে নর্মাল থাকলেও আবার হয়তো পরের বছর কিছু পরীক্ষা নিরীক্ষা, কারণ হার্ট ডিজিজ প্রোগ্রেসিভ অসুখ, আজ আপনি ভালো আছেন, কাল ভালো নাও থাকতে পারেন। এবং হার্টের অসুখ হচ্ছে কি বেশিরভাগ ক্ষেত্রেই সাডেন অ্যাকিউট ইভেন্ট। এরকম আমরা অনেক পেশেন্ট পেয়েছি, পুরো হেলদি পেশেন্ট, ইয়াং পেশেন্ট, যার আগে সে চেক আপও করিয়েছে, কিচ্ছু নেই, হঠাৎ একদিন তার এমন বুকে ব্যথা হলো, সে হসপিটাল এমার্জেন্সিতে গিয়ে জানতে পারলো তার হার্ট অ্যাটাক হয়েছে। তো সুতরাং এই যে স্ক্রিনিং প্রসিডিওর, এইটা কন্টিনিউ চলার কথা। এবং কোনো অসুবিধে যদি মিনিমামও তার বুকে অসুবিধে হয়, তখন সেটাকে গ্যাসের ব্যথা না ভেবে বা আমার হাড় মাসেলের পেন না ভেবে অন্তত উচিত ডাক্তারের পরামর্শ নিয়ে দেখে নেওয়া যে তার অ্যাকিউট কোনো প্রবলেম হওয়ার ভয় আছে কিনা। এই গ্যাসের ব্যথা আর হার্টের কোনো সমস্যার ব্যথা, এটা কি কেউ সাধারণ মানুষ পার্থক্য করতে পারবে? না, প্রথমত হচ্ছে যে গ্যাসের যেটা মিথটা একটা রয়েছে যে আমার বুকে ব্যথা হচ্ছে মানে গ্যাসের ব্যথা, অ্যাকচুয়ালি গ্যাসের জন্য তার ব্যথা বা পেপটিক আলসারের জন্য ব্যথা চেস্ট পেন রেয়ারলি হয়। বরঞ্চ যেটা আমরা হার্টের অসুখ ছাড়া অন্য যে যে কারণে চেস্ট পেন নিয়ে আমরা পেশেন্ট পাই, সেইটা হচ্ছে বরঞ্চ তার মাস্কুলোস্কেলিটাল পেন, যেটা আমরা কস্টোকন্ড্রাইটিস বলি। অনেকেই প্রেজেন্ট করে মাস্কুলোস্কেলিটাল পেন নিয়ে, রিবে চিনচিনে ব্যথা বা মাসেল থেকে চিনচিনে ব্যথা। এই জিনিসগুলো আমরা এক্সক্লুড করে দেখে নিই আগে যে হার্টের অসুখের ভয় আছে কিনা। বাট পেশেন্টের যদি বুকে ব্যথা হয়, ইভেন যদি বুকের ডান দিকেও হয়, কি কোনো ব্যথা হাতের দিকে যাচ্ছে, জতে যাচ্ছে, পেটের ওপরের দিকে যাচ্ছে, তাহলেও তার উচিত একটা ইসিজি করে মিনিমাম দেখে নিতে হবে যে সত্যি তার কোনো হার্টের অসুখ আছে নাকি সেটা কোনো লেস ইম্পর্টেন্ট কারণ। আচ্ছা, ইন্ট্রাভাস্কুলার লিথোট্রপসি। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়ান, আপনাদেরও একই অবস্থা হচ্ছে। কি বলেন আরেকবার কোনটা? তো ইন্ট্রাভাস্কুলার লিথোট্রপসি এটা কি? মেইন হচ্ছে যে এইগুলো সাধারণ লোকের জন্য দাঁত ভাঙা আর কি শব্দ, কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছে কি অনেকেরই ধমনির মধ্যে যেরকম কোলেস্টেরল প্লাক হচ্ছে, তার মধ্যে অনেক সময় ক্যালসিয়াম ডিপোজিট হয়ে যায় এবং পাইপের মধ্যে শুধু ময়লাই জমেনি, সেখানে পাথর আটকে গেছে আর কি। এবারে এই পাথরের মধ্যে দিয়ে তার নিয়ে যাওয়া, বেলুন নিয়ে যাওয়া, স্টেন্ট নিয়ে যাওয়া, এগুলো খুব ডিফিকাল্ট। তো এই ইন্ট্রাভাস্কুলার লিথোট্রিপসি, রোটাব্লেটার, এইগুলোর কাজই হচ্ছে যে ওই তার, বেলুন, স্টেন্ট যাতে যেতে পারে পাথর ভেদ করে, সেইটারই রাস্তাটাকে পরিষ্কার করা।
মানে রোটাব্লেটারে এক ধরনের ডায়মন্ড বার থাকে, যেগুলো ওই ক্যালসিয়াম বা শক্ত পাথরগুলো যেগুলো ভেতরে জমে গেছে সেই জায়গায় কাট করে সুড়ঙ্গটাকে তৈরি করে। যেভাবে পাহাড়ের মধ্যে দিয়ে কাটা হয়ে সুড়ঙ্গ, এক্স্যাক্টলি রক্তধমনীর মধ্যেও সুড়ঙ্গর রাস্তাটা পরিষ্কার করে দেওয়া হয়, যাতে আমরা ইজিলি তারপরে তার জালি বা স্টেনটা নিয়ে যেতে পারি। ও তার মানেই হচ্ছে যে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেওয়া। ওগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেয়, তারপরে বাকি কাজটা ইজি হয়ে যায়। মানে লিথোট্রিপসি আমরা ইউরোলজিতে শুনে থাকি, হ্যাঁ। মানে এখন হার্টের মধ্যেও এটাই হাটের মধ্যেও ওই পাথর জমে যাচ্ছে পাইপে, সেইখানে পাথর কেটে রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই ড্রাগ ইলিউটিং স্টেন্ট, এই যে মেডিকেটেড এই যে বেলুনস এগুলো যে দেন, এগুলো কি? এইগুলোর মধ্যে যেটা থাকে এক ধরনের ওষুধ ইমপ্রিগনেটেড থাকে। এই ওষুধগুলোর কাজ হচ্ছে সেখানে যদি আমরা স্টেনটা বসাই বা সেখানে যদি বেলুন ফোলাই, তার মধ্যে থেকে এই ওষুধগুলো রক্ত ধমনী দেয়ালের মধ্যে ইমপ্রিগনেটেড হয়, এবং এইগুলো প্রিভেন্ট করে ফার্দার যাতে আবার না বুঝে যায় রাস্তাটা, মানে রিস্টেনোসিসটাকে প্রিভেন্ট করে। স্টেনোসিসটা হয় হচ্ছে ইনফ্লামেশন, তার মানে হচ্ছে সেই জায়গায় বিভিন্ন যে সিস্টেম আছে ব্লাড ক্লটিংয়ের বা তার মধ্যে বিভিন্ন সেলস, বিভিন্ন ডিপোজিট জমার, এই জিনিসগুলো যাতে ফিউচারে না জমে এবং রাস্তাটা খোলা থাকে, পেটেন্ট থাকে, এই ওষুধগুলো সেই জিনিসটাই করে। ডাক্তারবাবু, এই কার্ডিওলজিতে এই রেডিও ইমেজিং কতটা গুরুত্বপূর্ণ, কতটা কাজে আসে আপনাদের? ইমেজিং পার্টটা এখন ভীষণ গুরুত্বপূর্ণ। করোনারি ইন্টারভেনশন, মানে আমরা যে ওটিটা করছি, মাইক্রো সার্জারিটা করছি, সেই সময় ইমেজিং টুলসগুলো খুব জরুরি। যেমন হচ্ছে আমরা একটা অ্যাঞ্জিওগ্রাফি করলাম, দেখে মনে হচ্ছে যে অতটা স্টেনোসিস নয়, যেখানে স্টেন বসাবার দরকার নেই, বাট হয়তো ফিজিওলজিক্যালি ওটা ক্রিটিক্যাল স্টেনোসিস। তো এইখানে সেটা ভেতরে যদি আমরা একটা ক্যামেরার মাধ্যমে বা আল্ট্রাসাউন্ড ওয়েভের মাধ্যমে ইমেজিংটা দেখি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে সেখানে সেই স্টেনোসিসে আদৌ স্টেন বসাবার জরুরি কিনা। বা ধরুন একটা স্টেন বসানো হলো, সেটা পুরোপুরি আর্টারিয়াল ওয়ালে খুললো কিনা, নাকি কিছু জায়গা চেপে আছে, কিছু জায়গা খুলেছে, এরকম হয়েছে, অ্যাপোজিশন যেটাকে আমরা বলি, সেই জিনিসটাও ওই ইমেজিং টুলসগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি। ওসিটি বলে যে ইমেজিং আছে, তার সাহায্যে পুরোপুরি টিস্যু মাইক্রোভাস্কুলেচারের মানে পুরোপুরি ছবিটা দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই যে প্লাক, এই প্লাক কি আছে তাতে শুধু কোলেস্টেরল নাকি ক্যালসিয়াম নাকি অন্যান্য কিছু দ্রব্য, তাহলে আমাদের প্ল্যানিংটা ইজি হয় যে এখানে আমাদের ওই ধরনের রোটাব্লেটার লাগবে কিনা, এখানে আমাদের নর্মালি স্টেন বসাতে পারবো কিনা। এই প্ল্যানিং টুলস হিসেবে ইমেজিং মানে ভীষণভাবে হেল্প করে। এমনকি স্টেন বসাবার সময় এবং স্টেন বসাবার পরেও আমরা ঠিকঠাক জায়গায় বসালাম কিনা, ঠিকঠাকভাবে স্টেনটা খুললো কিনা, এইগুলোও আমরা ইমেজিংয়ের সাহায্যে দেখে নিতে পারি। এই পাথরগুলো বের করে আপনারা পরীক্ষা করেন? না, পাথর বের করা হয় না, অ্যাকচুয়ালি পাথরের মধ্যে দিয়ে একটা রাস্তা তৈরি করা হয়। এটা কিডনি স্টোনের মতন নয় যে কোনো স্টোন জমছে, এটা হচ্ছে যে স্টেনোসিস বা যে ব্লকেজটা ডেভেলপ করেছে হার্টের শিরার ভেতর, সেটা নরম থাকতে পারে, শক্ত থাকতে পারে। এবার শক্ত থাকলে আমরা তার মধ্যে দিয়ে তার, বেলুন, এই সমস্ত টুলসগুলো নিয়ে যেতে আমাদের অসুবিধে হয়। তাই শক্ত যে জায়গাটাকে, সেই জায়গাটাকে আরেকটু বড় করে দেওয়া, যার মধ্যে দিয়ে আমরা ইজিলি প্যাসেজ করতে পারি, সেটার জন্যেই এই রোটাব্লেটার বা ইন্ট্রাভাস্কুলার লিথোট্রিপসি এইগুলোর প্রয়োজন পড়ে। তার মানে পাথরটা বের না করেই আপনারা বুঝতে পারেন এই পাথরটা হ্যাঁ, কি তার আছে কারণ ওতে? হচ্ছে ক্যালসিয়াম যদি ব্রেক করে দেওয়া Yes. যায় দেওয়ালে, তাহলে ক্যালসিয়াম ব্রেক করে স্টেনটা খুলে গেলে ওই পাথর সমেত ময়লা আর্টারিয়াল ওয়ালের মধ্যেই স্টেন্টের সাহায্যে চেপে যাবে, সেটা আর বার করার দরকার নেই, ওটা একদম দেয়ালের সঙ্গে সেটে যাবে। তার ফলে আমার রক্ত চলাচল এলের রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। ক্রনিক টোটাল অক্লুশন, সিটিও, এই জিনিসটা কি? বাবা, খুব চাপ পড়ে গেল না তো? এইগুলো একটু কমপ্লিকেটেড ব্যাপার, যেগুলো হয়তো সাধারণ লোক অতটা নিতে পারবে না। স্টিল আমি বলছি, ক্রনিক টোটাল অক্লুশন মানেই একটা আর্টারি পুরোপুরি বন্ধ, এবং সেটা নতুন বন্ধ হয়নি, বেশ অনেক দিন ধরে বন্ধ। অনেক দিন বন্ধ হওয়ার ফলে যেটা হয়েছে, দুটো জিনিস হয়। সেটা হচ্ছে তার মধ্যে ক্যালসিয়াম ডিপোজিট বা অন্যান্য জমে একেবারে মুখটা পাথরের মতন হয়ে যায়। ফলে নর্মালি যেভাবে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করি, ইজিলি তার চলে গেল, বেলুন চলে গেল, সেইভাবে আর যেতে পারবে না। রাস্তাটা পুরোপুরি বন্ধ, মানে সুড়ঙ্গের পথ একদম পুরো পাথর দিয়ে এঁটে গেছে।
এবং তার ফলে সেই জায়গার যে কোষগুলো হার্টের থাকে সেই জায়গায় রক্ত না পেয়ে প্রথমে মুহ্যমান এবং পরে আস্তে আস্তে মৃতও হয়ে যেতে পারে, মৃত হয়ে পুরোপুরি ক্ষত হয়ে যেতে পারে জায়গাটায়। এবং যদি বেটার কোল্যাটারাল যেটা আমরা বলি, মানে অন্যদিকের যে আর্টারিগুলো তার শিরা উপশিরা হার্টের সেই জায়গাটাকে সাপ্লাই দেয়, তাহলে হয়তো কোষগুলো কিছুটা মুহ্যমানভাবে থাকতে পারে, মৃতপ্রায় হয়ে, কিন্তু পুরো মরলো না। এই জন্য এই সিটিও যাদের থাকে তাদের ক্ষেত্রে যদি পেশেন্ট আসিমটোমেটিক হয়, কোনো অসুবিধে নেই, তার ক্ষেত্রে কিছু না করলে মেডিকেল ম্যানেজমেন্টে রাখলেও চলে। কিন্তু পেশেন্টের যদি সিমটোম্যাটিক থাকে, সিমটোম্যাটিক তখনই হবে যদি কোল্যাটারাল সাপ্লাইটা বা শিরা উপশিরার সাপ্লাই অতটা ভালো না থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক সময় আগে দেখে নিতে হয় যে কোষগুলোর পরিস্থিতি কি আছে। কোষ যদি বেঁচেই না থাকে সেখানে রক্ত চলাচল স্টার্ট করেও কোনো লাভ নেই। তো আগে আমরা দেখে নিই, বিভিন্ন ভায়াবিলিটি টেস্ট আছে যে কোষ জীবিত আছে কিনা। কোষ জীবিত থাকলে আমরা তাহলে পেশেন্টের যদি অসুবিধে থাকে আমরা সিটিওটাকে ওপেন করার চেষ্টা করি। তার অনেক পদ্ধতি আছে, সেগুলো একটু কমপ্লিকেটেড, কমপ্লেক্স, তার অনেক টুলস লাগে। সেই সমস্ত সাহায্যে যদি খুলে যায় রক্তনালীর যে সুড়ঙ্গর পথটা বন্ধ ছিল সেটা খুলে যায়, তাহলে যে কোষগুলো পুরো মরেনি, ওই বেঁচে মরে আছে আর কি অবস্থায় আছে, সেইগুলো আবার ধীরে ধীরে চাঙ্গা হয়ে যায়। তো সেই কাজটাই সিটিওর মাধ্যমে আমরা করে থাকি। এবার ডাক্তারবাবুর ব্যাপারে আমরা একটুখানি জানি। ডাক্তারবাবু আপনার কোন কলেজ ছিল? আমার এমবিবিএস এমডি দুটোই ক্যালকাটা মেডিকেল কলেজ, আর তারপর ডিএম কার্ডিওলজি হচ্ছে এসএসকেএম হসপিটাল। বাহ, তো আপনার মানে হঠাৎ করে এত থাকতে কার্ডিওলজি নিলেন কেন? কারণ কার্ডিওলজি বলে যে সবচেয়ে নিউরো এবং কার্ডিওলজি সময় দেয় না এবং হাই রিস্ক একটা ব্যাকগ্রাউন্ড আছে আসলে আমি যখন মানে খুব ছোটবেলায় আমি খুব সম্ভবত প্রিপারেটরি বা ক্লাস 1 এরকম পড়ি, সেই সময় আমার বাবার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় এবং উনি অনেক দিন ভর্তি ছিলেন এসএসকেএম হসপিটালে এবং তারপরেও তিনি মানে আন্ডার ট্রিটমেন্ট ছিলেন, এখনো অবধি তিনি আন্ডার ট্রিটমেন্ট আছেন। তো সেই যে একটা বড় ধাক্কা ছোটবেলায়, তখন আমার বাবার 36 বছর বয়স মতন হবে, তো টু আর্লি। তো সেইখান থেকেই একটা ডাক্তারির প্রতি একটা ভালোবাসা জন্মানো, এবং বিশেষ করে কার্ডিওলজি, যে হার্টকে কিভাবে সুরক্ষিত রাখা যায় এবং ইয়াং এজে যে ফেটাল সমস্ত প্রবলেমসগুলো হার্টের হয় সেগুলোকে কি করে প্রিভেন্ট করা যায়, সেইখান থেকেই একটা বলতে পারেন ইন্সপিরেশন ডেভেলপ করেছিল। আপনি কখন এরকম যে চেম্বারে বসে আছেন, প্রেজেন্টেশন শেষ, নিজেই প্রেশারটা একটু মাপলেন, নিজেই স্টেথোরা দিয়ে একটু হার্টবিটটা দেখ, কখন হয়েছে এরকম ইচ্ছা করেছে? সেটা ইলেকট্রনিক যন্ত্র থাকলে সুবিধে, কারণ কানে শুনে এটা ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যায় কেউ না মেপে দিলে। ইলেকট্রনিক যন্ত্রতে মাঝে মাঝে নিশ্চয়ই মাপা হয়, সেটা জরুরি। আর স্টেথো দিয়ে মাঝে মাঝে শোনা হয়, কিন্তু তাতে ওই যে বললাম স্টেথো দিয়ে সব কিছু ধরা পড়বে না। সেই জন্য আমাকে নিজেকেও, যেটা আমি পেশেন্টদের যেমন সাজেশন দিই, আমি নিজেও কিন্তু পিরিয়ডিক্যালি আমার হেলথ চেক আপ, আমার স্ক্রিনিং, এগুলো আমি করি। বয়স বাড়ার সাথে সাথে একটা মানুষের বয়সজনিত কি কি হার্টের অসুখ হয়? বয়সজনিত বিশেষ করে হচ্ছে হাই ব্লাড প্রেশার। যত বয়স বাড়তে থাকে আর্টেরিয়াল ওয়াল স্টিফ হতে থাকে, স্টিফনেসের সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার বাড়তে থাকে, ডায়াবেটিসের চান্স বাড়তে থাকে, যদি তার ফ্যামিলি রিস্ক থাকে তো আরও তার এক্সপ্রেশন হয়ে ডায়াবেটিস হওয়ার চান্স বেশি থাকে। এবং হার্টের যে সমস্ত ব্লকেজেস সেগুলোও তো প্রোগ্রেসিভ, হয়তো শুরুর দিকে অত বেশি ছিল না, ধীরে ধীরে আরও বাড়ছে, সেইগুলো বাড়তে থাকে। দ্বিতীয়ত যেটা আরেকটা জিনিস বয়সের সঙ্গে সঙ্গে হয় সেটা হচ্ছে হার্টের ওয়ালের স্টিফনেস। একটা হার্টের আমরা বলি তো যে একটা ইজেকশন ফ্র্যাকশন ইকোতে দেখি আমরা, সেটা ডিপেন্ড করে হচ্ছে হার্টে পাম্পিং কতটা আছে, হার্ট কতটা ফরওয়ার্ডে ব্লাড পাম্প করছে। কিন্তু আরেকটা জিনিসও খুব গুরুত্বপূর্ণ, যেটা শুধু ইএফ দিয়ে ডিসিশন হয় না, এটা হার্টের ওয়ালের স্টিফনেস, সেইগুলো ডায়াস্টোলিক ডিসফাংশন বলা হয়, তারও অনেক প্যারামিটার ইকোতে থাকে। এবং এই হার্টের দেয়াল যত স্টিফ হতে থাকে তত কিন্তু মানুষের হয়তো তার ভালো আছে কিন্তু স্টিল বলবে হাঁপিয়ে পড়ছে, কাজে কর্মে অতটা আগে যতটা অ্যাক্টিভলি পারতো ততটা পারছে না।
তো এইগুলো কিন্তু হলে যেটা হয় হার্ট ফেলিওর। এই হার্ট ফেলিওর শুধুমাত্র লো ইএফেই হয় না, হার্ট ফেলিওর ইভেন প্রিজার্ভড ইএফ, মানে হয়তো ইজেকশন ফ্র্যাকশন আছে বেটার 60%-এর ওপর বা মিড রেঞ্জে 40-50%-এর মধ্যে, তা সত্ত্বেও তার হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। সুতরাং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই হার্ট ফেলিওরের চান্স বাড়ে। সবসময় যে তার ইএফ কমছে বলে নয় বা করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে বলে নয়, হার্ট বেশি স্টিফ হয়ে যাচ্ছে বলে। কোনো মানুষের পা ফোলা থাকে, অনেক সময় পিটিং ইডিমা দেখা যায়। পা ফোলা মানেই কি আমার হার্টের গন্ডগোল? না, সেটা সবসময় ট্রু নয়। পা ফোলা কিডনির অসুখেও থাকতে পারে। পা ফোলা আমাদের পায়ে যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করে তাদের অনেক সময় ভেনাস ইনকম্পিটেন্স, ভেনের অসুবিধে হয়, তার জন্যও পা ফুলতে পারে। বাট সেইগুলো দেখে নেওয়া দরকার যে এক্স্যাক্টলি কী থেকে পা ফুলছে। অনেক সময় অনেক ওষুধ থেকে হয়, অ্যামলোডিপিন জাতীয় প্রেশারের ওষুধ থেকেও পা ফুলতে পারে। তো সেই পা ফুললে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যে কোনো আর্লি হার্ট ফেলিওর আমরা মিস করছি কিনা। আর্লি হার্ট ফেলিওরের জন্য পা ফুলতে পারে। এবার যদি দেখা যায় হার্টে তার অসুখ নেই, তখন অন্যান্য কি কি কারণে তার ফুলছে সেইগুলো সমস্ত কিছু ব্লাড টেস্ট বা অন্যান্য টেস্টের মাধ্যমে দেখে নেওয়াটা গুরুত্বপূর্ণ। যত ডাক্তারবাবুরা রয়েছে তার মধ্যে কি কার্ডিওলজিস্ট সবচেয়ে বড় লোক ডাক্তারবাবু? না, এখন বোধহয় সেটা নয়। এখন আমার তো মনে হয় যারা প্লাস্টিক সার্জন আছেন তারা এখন সবচেয়ে বড় মানে বড় লোক হতে চলেছে। মানে এত রকম বিভিন্ন ফিগার নিয়ে মানুষ কনসাস, এবং তাদের এত রকম বিভিন্ন, হ্যাঁ, নাক কত লম্বা হবে, গাল কত মোটা হবে, আমি হার্টটাকে চৌকো করতে চাই, হ্যাঁ, সেইগুলো নিয়ে বেশি কনসার্ন। তো তাদের আমার মনে হয় পয়সা আরো বাড়ছে। আর হার্টের অসুখ এখন আরো প্রিভেন্টিভ কার্ডিওলজির দিকে যাচ্ছে বেশি, সেটা খুবই ভালো দিক। প্রিভেন্টিভ কার্ডিওলজি উঠছে বেশি আর ইন্টারভেনশনাল কার্ডিওলজি কমছে। যত মানুষ কনসাস হবে, যত প্রিভেন্টিভ কার্ডিওলজি আরো স্ট্রং হবে এবং গভর্নমেন্টও আরো সেই দিকে নজর দেবে, বিভিন্ন প্রোগ্রাম, হেলথ রিলেটেড প্রোগ্রাম যত বাড়বে, তত আমরা কিন্তু হার্ট রিলেটেড সার্জারি কম হতে দেখব। অনেক ডাক্তারি ডোমেনের মধ্যে আমরা দেখছি কসমেটিক ব্যাপারটা এসছে, ডাক্তারবাবুদের দিকে এসছে, মানে কসমেটিক ডেন্টিস্ট্রি, হ্যাঁ, কসমেটিক গাইনোকোলজি নিয়ে আমরা আলোচনা করেছি। কসমেটিক কার্ডিওলজি কিছু কাজ চলছে, মানে আমার হার্টটা দেখতে সুন্দর করে দিলেন? না, কসমেটিক কার্ডিওলজির ব্যাপার কিছু নেই, কারণ ওটা ভেতরে থাকে তো বাইরে থেকে দেখাও যায় না, তাই কিরকম দেখতে সেই নিয়ে কারুর অতটা মাথা ব্যথাও নেই। এখানে জানলা তৈরি করে কাঁচের জানলা, কাঁচের জানলা বানিয়ে দিই, আমি হার্ট দেখাবো। একদম মজাটাকে বাদ দিয়ে এবার একটা খুব সিরিয়াস জায়গায় আসি। আপনি যেটা বললেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমার হার্ট কেমন আছে সেটা জানার জন্য পোস্ট 40, বা আপনি যেটা বললেন যে 36 বা 30তেও বা পোস্ট 30, মানে এখন অনেক এটা আরো আর্লি হার্ট ডিজিজ বা আরো আর্লি হার্ট অ্যাটাক দেখা যাচ্ছে। পোস্ট 30 বা 40 আপনি বলুন কোন বয়সের পর রেগুলার একটা হার্ট স্ক্রিনিং করা উচিত, অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ ইয়ার, আর কি কি স্ক্রিনিং করা উচিত? মূলত যাদের ফ্যামিলিতে সেরকম কোনো হিস্ট্রি নেই, যাদের 40 থেকে স্টার্ট করুন। 40 থেকে যেটা করা দরকার একান্তভাবে সেটা হচ্ছে লিপিড প্রোফাইল, মানে কোলেস্টেরলের পরীক্ষা, সুগারের পরীক্ষা, নিয়মিত ব্লাড প্রেশারটা চেক করা দরকার, এবং একটা ইসিজি দেখে নেওয়া দরকার যে বেসলাইন কোনো অসুবিধে আছে কিনা। এইটা অন্তত অ্যানুয়ালি এই চেক আপটার দরকার। আর যাদের ফ্যামিলিতে রিস্ক আছে তাদের বলবো স্ক্রিনিং আরও আর্লি স্টার্ট করুন, 20 বা 30 ইয়ার্স থেকেই স্টার্ট করুন। যাদের ক্ষেত্রে ফ্যামিলিতে কোলেস্টেরল খুব হাই আছে তাদের 20 বছরের পর থেকেই কিন্তু কোলেস্টেরল মাপা উচিত। যদি বেশি থাকে তাহলে আর্লি ম্যানেজমেন্ট শুরু করা উচিত, তাহলে আমরা ভবিষ্যতে হার্টের অসুখ এড়াতে পারবো। অ্যান্ড কিরকম লাইফস্টাইল লিড করা উচিত যাতে আমার হার্ট ভালো থাকে? সব কিছুরই দরকার হচ্ছে ব্যালেন্সড, হ্যাঁ, ব্যালেন্সড খাওয়া দাওয়া এবং ব্যালেন্সড লাইফস্টাইল। এই ব্যালেন্সের বাইরে কোনো কিছুই এক্সেসিভ জিনিসটা ভালো না। এক্সেসিভ সিডেন্টারি লাইফস্টাইলও যেরকম ভালো না, আবার সারাক্ষণ প্রচণ্ড ভিগোরাস এক্সারসাইজ করছি, কোনো রেস্টের ব্যাপার নেই, এই জিনিসটাও ভালো না। ডায়েটের দিকেও তাই। আমি মনে করি ব্যালেন্স যদি ডায়েট থাকে, মানে সবই খাবো কিন্তু পরিমিত পরিমাণে, হ্যাঁ, সেখানে ফ্রুটস থাকবে, ভেজিটেবল থাকবে, অয়েলও থাকবে, সবই থাকবে একটা ব্যালেন্সড মাত্রায়, তাহলেই সেটা কিন্তু হেলদি হার্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আর যদি সেখানে কোনো কিছুই এক্সেসিভ হয়ে যায়, একটা পার্টিকুলার ধরনের ডায়েট আমি এক্সেসিভলি খাই, তাহলে কিন্তু আমাকে বিপদে পড়তে হবে, কারণ আমরা তাহলে ব্যালেন্স নিউট্রিশনটা পাবো না
এবং তার ইল এফেক্টস যা হওয়ার সেটা হবে। এবং স্ট্রেস নেবেন না। একদম অ্যাবসলিউটলি তাই। রিল্যাক্সেশন, এখন অনেক রিল্যাক্সেশন মোডালিটিস আছে, গান শোনা, যোগা করা, ডিপ ব্রিদিং অনেকে করেন। তো রিল্যাক্স থাকাটা খুব জরুরি। এবং হ্যাঁ, ঘুম, যেটা নিয়ে আমরা একদম। আলোচনা করলাম। এবং যাদের ক্ষেত্রে বিভিন্ন মেন্টাল স্ট্রেস আছে, তাদের যদি ফ্যামিলি মেম্বার্স থাকে, ফ্রেন্ডস থাকে, সোশ্যাল গ্রুপস খুব ইম্পর্টেন্ট। যত তারা শেয়ার করবে নিজেদের প্রবলেম, তত তাদের আরও বেশি হতাশা বা অবসেশনগুলো আরও ড্রেন আউট হবে। তো এইগুলো করলে রিল্যাক্সেশন বেশি হবে। অতিরিক্ত মোবাইল ফোন মানে আমাদের কাজের জন্য যতটুকু প্রয়োজন, কিন্তু তার বাইরে দেখলে স্লিপ প্যাটার্ন ডিস্টার্বড হয়। স্লিপটা খুব ইম্পর্টেন্ট। অন্তত কিছুটা রেস্ট আমাদের অ্যাডিকুয়েটলি নিতেই হবে, যতটা আমাদের মাইন্ড ফ্রেশ থাকে। মাইন্ড ফ্রেশ থাকলে শরীর ফ্রেশ থাকবে, হার্ট ভালো থাকবে। অনেক ধন্যবাদ অনেক ডাক্তারবাবু। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেক আচ্ছা, আশা করি আমাদের সাথে আড্ডা মেরে আপনার ভীষণ ভালো লাগলো। আপনার হার্টটা ভালো লেগেছে, মানে আপনার মানে সবারই হার্ট ভালো থাক, এটাই মানে কামনা। এবং আপনিও সুস্থ থাকবেন, আপনি একটু এক্সারসাইজ করবেন। একদম, সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন, এটাই মানে আমার উইশ থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাক্তারবাবু যেটা বললেন, একদম এক্সারসাইজ করবেন, ভালো খাওয়া দাওয়া করবেন এবং তার সাথে আনন্দে থাকবেন, স্ট্রেস নেবেন না, ভালো করে ঘুমাবেন, মন ভালো রাখবেন। আমরা ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে এবং তার সাথে ধন্যবাদ জানাবো আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে। এবং তার সাথে আপনাদেরকে বলবো, আপনারা প্লিজ আমাদের যাতে একটু মনটা ভালো থাকে সেগুলো করুন, মানে এই বিষয়গুলো একটু ছড়িয়ে দিন, ছড়িয়ে মানে একদম এরম করে ছড়ান। হ্যাঁ হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এগুলো কত বলবো, আমার তো এত মুখে বাজে বাজে জল দে, জিনিসপত্র মুখ শুকিয়ে গেছে, জল দে। আপনারা ছড়াচ্ছেন, আমাদের এই ভালো ভালো এপিসোডগুলো আপনারা একটু ছড়িয়ে দিতে পারছেন না? দেখুন, হার্টের অ্যাওয়ারনেসের জন্য যে সমস্ত বন্ধুরা প্রচন্ড চিন্তিত, হার্টের কিছু হয়েছে কি হয়নি, বা যে সমস্ত আপনার আত্মীয় স্বজন পরিবারের মানুষজন একটু চিন্তিত হার্ট নিয়ে, তাদের সাথে এই এপিসোডটা একটুখানি শেয়ার করে দিন, যাতে আমাদের হার্টটাও ঠিক থাকে। হ্যাঁ আমাদের হার্টটা ঠিক থাকবে এবং তারাও রিল্যাক্স থাকবে। তাহলে এখান থেকে টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়, আর যদি অসুস্থ হন নিজে ডাক্তারি করবেন না। একদম। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।